নমস্কার। আজকে আমরা জানব ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাপারে। সংবিধান কি, সংবিধান আমাদের দেশে কেন কার্যকরী হলো, এই ব্যাপারে জানতে গেলে আমাদের জানতে হবে এই সংবিধানের ধারণা দিয়েছিল প্রথমে ফ্রান্স। সংবিধান কি? সংবিধান হলো কোনো একটি বিশাল বড় রাষ্ট্র বা দেশকে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য যে বিশেষ এবং নির্দিষ্ট আইন কানুন নিয়মের একটি সমষ্টি বিশেষ। তো আমাদের ভারতের সংবিধান একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সংবিধান, তার কারণ গোটা বিশ্বে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান হলো আমাদের এই ভারতের সংবিধান। ভারতের সংবিধান তৈরি হতেও অনেক সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন, এই বিশাল সময় ধরে আমাদের ভারতের সংবিধান তৈরি হয়েছিল। ভারতের সংবিধান তৈরির পেছনে কে ছিল, কারা ছিল? ভারতের সংবিধান তৈরি করার পেছনে যাদের অগ্রণী ভূমিকা আছে তাদের মধ্যে আমরা যাকে বিশেষভাবে মনে রেখেছি তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকর। এই সংবিধান তৈরির জন্যে যে ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, সেই ড্রাফটিং কমিটির একজন মুখ্য অধিকারী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ইনি আমাদের সংবিধান রচনার বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তার রচিত এই সংবিধান আজকের দিনে বর্তমান ভারতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, যেটা আমরা ভারতীয়রা প্রত্যেকেই জানি। সংবিধানের প্রাক্কালে সংবিধান যখন আমাদের ভারতে এলো তার আগের ঘটনাটা আমরা একটু জেনে নেব। 1929 সালে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস প্রথম এই পূর্ণ স্বরাজের দাবি করেন এবং ভারতের জন্য একটি হোম রুল অর্থাৎ স্বশাসন এর দাবি করেন। কিন্তু 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তার আগে থেকেই 1945 সাল থেকে সংবিধান রচনার কাজ শুরু হয়ে গিয়েছিল। 1949 সালে ভারতের স্বাধীনতার 2 বছর পর এই সংবিধান লেখার কাজ সম্পূর্ণ হয়। 1949 সালের 26শে নভেম্বর, এই দিনটি খুবই উল্লেখযোগ্য। এই দিনে আমাদের ভারতের সংবিধান রচনার কাজ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু এই সংবিধান রচনার কাজ সম্পূর্ণ হলেও এই সংবিধান ভারতে কার্যকরী হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি, হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসের দিন, যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো 1950 সালের 26শে জানুয়ারি ভারতে এই সংবিধান কার্যকরী হয়। আমাদের এই সংবিধানের প্রাক্কালে কি কি ভাগ ছিল, কি অনুচ্ছেদ এবং কি আর্টিকেলস ছিল, এই সব কিছু আমরা একটু জেনে নেব। ভারতে যখন সংবিধান রচনা হয় এতে 395টি আর্টিকেল, 22টি খণ্ড অর্থাৎ যেটাকে আমরা বলি পার্ট এবং 8টি অনুচ্ছেদ অর্থাৎ শেডিউল ছিল। যদি আমরা মনে করি কনস্টিটিউশনকে একটি বই, তো আমরা যখন বই পড়ি তো বইয়ের বিভিন্ন চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা কল্পনা করব পার্ট হিসেবে। তো আমাদের এই বইটি, বিশাল বড় বইটি, যেটা গোটা পৃথিবীর সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান, এতে কতগুলি চ্যাপ্টার রয়েছে বা পার্ট রয়েছে? 22টি। এই 22টি পার্টের মধ্যে পরপর একটির পর একটি করে 395টি আর্টিকেল রয়েছে, যেগুলো প্রত্যেকটিতে কিছু না কিছুর ব্যাপারে আমাদের ভারতীয় নাগরিকদের বা বিভিন্ন আইন কানুনের ব্যাপারে বলা হয়েছে, যে আইন কানুনগুলি অনুযায়ী বর্তমানে ভারতের এই প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা যাবতীয় কিছু পরিচালিত হয়ে চলেছে স্বাধীনতার পর থেকে। তো বুঝতেই পারা যাচ্ছে যে এটি কতটা গুরুত্বপূর্ণ, যার উপর ভিত্তি করে আমাদের গোটা ভারতের মধ্যে একটা বিশাল বড় দেশ পরিচালিত হচ্ছে, তার কত বড় একটা কর্তৃত্ব আছে আমাদের ভারতের ওপর। আর যিনি তৈরি করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, তিনিও কত মহান ব্যক্তি ছিলেন যে আমাদের ভারতকে একটা এত বড় সৃষ্টি দান করে দিয়েছেন। তো আমরা প্রথমে দেখব ভারতের এই 22টি পার্টের মধ্যে একটি করে থাকা, মানে প্রত্যেকটিতে সম্মিলিতভাবে থাকা, যে যেমন প্রত্যেকটি বইয়ের চ্যাপ্টার মধ্যে কিছু কন্টেন্ট থাকে, কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলি হচ্ছে ওই আর্টিকেল, যেটি আছে 395টি। এই আমরা চ্যাপ্টার তো বুঝলাম, 22টি চ্যাপ্টার, তার মধ্যে রয়েছে 395টি, সব মিলিয়ে 395টি আর্টিকেল। এছাড়াও সংবিধানের আরেকটি অংশ রয়েছে যেটিকে আমরা বলি শেডিউল বা অনুচ্ছেদ। শেডিউল কি?
আমরা যখন এই কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের বইটি দেখব, এই সংবিধান বইটিতে বিভিন্ন পার্টের মধ্যে যে বিভিন্ন আর্টিকেলগুলি আছে এগুলি যখন সময় সময় সংশোধন করা হয়, সেগুলিকে সংশোধন করা যায়, কিন্তু এই জিনিসগুলির মধ্যে অতিরিক্ত বিশেষ কিছু, মানে আমরা যখন নতুন কোনো আইন প্রণয়ন করব বা নতুন কিছু সংবিধানের সাথে সংযোজন করব, সেগুলি এর মধ্যে করা যায় না। কারণ একটি বই, তার মধ্যে আমরা যদি কিছু সংশোধন করতে চাই, বারবার সেই বইটির একটি পার্টেও সংশোধন হবে, একটি আর্টিকেল সংশোধন হলে একটি পার্টে সংশোধন হবে, মানে জিনিসটাকে আমরা সংবিধানকে বিকৃত যাতে না করি, তাই জন্য আমাদের আরেকটি ব্যবস্থা করা হয়েছিল, সেটা হচ্ছে অনুচ্ছেদের ব্যবস্থা। অনুচ্ছেদের মধ্যে আমরা বিভিন্ন বিষয়কে বিস্তারে একদম বর্ণনার সাথে ভালো করে তুলে ধরেছি। এইটি হলো 8টি অনুচ্ছেদ। 1 নম্বর কথা আমাদের মনে রাখতে হবে, 8টি অনুচ্ছেদ অর্থাৎ 8টি শিডিউল তখন ছিল যখন সংবিধান রচনা হয়েছিল, কিন্তু বর্তমানকালে 8টি আর সংবিধানের অনুচ্ছেদ নেই। সেটি সময়ের সাথে সাথে সংবিধান সংশোধনের মাধ্যমে জড়ো হতে হতে একটির পর একটি 12, 13 এরকম করে আমাদের সংবিধানে 12টি অনুচ্ছেদ বর্তমানে রয়েছে। পরবর্তীকালে আরও আসতে পারে, তাই জন্য বললাম 13। তো পরবর্তীকালে এখন আসতে পারে, কিন্তু বর্তমান রয়েছে 12টি অনুচ্ছেদ অর্থাৎ 12টি শিডিউল। প্রথমে আমরা 8টি দেখে নেবো, তারপর যে সংবিধানগুলো দেখবো সেগুলো সংবিধানের অনুচ্ছেদগুলো দেখে নেবো, সেগুলো পুরো আমার 12টা হয়ে যাবে। তো যেহেতু এই 12টা আমরা অনুচ্ছেদ দেখতে চলেছি, আমরা ধৈর্য দিয়ে ভালো করে বুঝে নেবো যে কোন সংবিধানের কোন অনুচ্ছেদে কি ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে এটি যে আমাদের এই যে ভারত দেশ, এটি একটি দেশ বলে ঘোষণা করা হয়নি। আর বলা হয়েছে ভারত হলো 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি সংঘ বিশেষ। It is a union of 28 states and 8 union territories. কেন বলা হয়েছে? কারণ ভারত যখন গঠিত হয়েছিল সংবিধান রচনাকালে, তখন ভারত একটি গোটা দেশ ছিল না। সংবিধানে যখন এটা বলা হয়েছিল, যখন আমাদের দেশ স্বাধীনতা পায় 1947 সালে, সেই সময় করে আমাদের ভারত একটি গোটা সমগ্র দেশ হিসেবে ইংল্যান্ডের মানে ব্রিটেনরা ছেড়ে যায়নি, ইংরেজরা ছেড়ে যায়নি। আমাদের ভারত তখন 552টি ছোট ছোট ক্ষুদ্র দেশীয় রাজ্যে ছিল। সেগুলিকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেনন তারা তাদের সহযোগিতায় একটি দেশে পরিণত হয়েছে। তাই জন্য ভারতকে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমষ্টি বিশেষ হিসেবে বলা হয়েছে। মানে আমরা অনুচ্ছেদ 1 নম্বরে দেখতে পাবো যে ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাপারে বিশদে মানে ডিটেলসে সব কিছু ওখানে বলা থাকবে। 2 নম্বর আর্টিকেল, 2 নম্বর শিডিউল, 2 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাবো, আমরা যখন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করি, অর্থাৎ আমরা যখন কেন্দ্রে কোন সরকার আসবে সেই জন্য ভোট দিই, এবং আমাদের ভোটের ওপর ভিত্তি করে যে সাংসদ জয় হয়, সাংসদ কাকে বলে ইম্পর্টেন্ট বলছি শুনুন। সাংসদ হচ্ছে সেই মানুষ যিনি সংসদের একজন সদস্য, যাকে আমরা বাংলায় বলি কি বলি, সাংসদ বলি। ইংরেজিতে কি বলি? মিনিস্টার অফ পার্লামেন্ট, মানে এমপি। মিনিস্টার অফ পার্লামেন্ট অর্থাৎ লোকসভার যিনি সদস্য, তাকে বলা হয় সাংসদ। তো এই যে সাংসদ আমাদের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন, সেই সাংসদের কি বেতন থাকবে, কোন সাংসদের কত বেতন, কোন মন্ত্রীর কত বেতন, সেই মন্ত্রী কি সরকারি ভাতা অর্থাৎ সরকারের তরফ থেকে কি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, এই সব কিছু বলা রয়েছে আমাদের সংবিধানের 2য় অনুচ্ছেদে, 2nd শিডিউল। নেক্সট 3rd আসা যাক। 3 নম্বর শিডিউলে বলা হয়েছে এই যে সাংসদ যারা গেল, যারা বেতন নেবেন আমাদের জন্য কাজ করার জন্য, এদের সাংসদ হিসেবে হতে গেলে একটি করে তো শপথ বাক্য পাঠ করতে হয়। যে কোনো একটা বড় পদে অধিষ্ঠিত হতে গেলে, সংসদের একটা বড় পদ, সেই পদে অধিষ্ঠিত হতে গেলে জনগণের স্বার্থে, জনগণের জন্য কাজ করার জন্য, জনগণের প্রতি দায়িত্ববোধ কর্তব্য পালন করার জন্য একটি শপথ পালন করতে হয়। সেই শপথ লেখা আছে আমাদের সংবিধানের 3য় অনুচ্ছেদ 3rd শিডিউলে। হলো, এরপর আমরা যাব 4th শিডিউল। 4th শিডিউলে কি আছে? এই বলা হলো যে ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি সমষ্টি বিশেষ বলা হয়েছে। তো এই 28টি অঞ্চল এবং 8টি কেন্দ্রশাসিত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভায় কতগুলি কার
আসন থাকবে সেই ব্যাপারে নির্দিষ্ট করে বলা আছে। মানে যে কেউ তো দাবি করতে পারে না। রাজ্যসভায় 245টি আসন আছে, সেই আসনগুলির মধ্যে কোন রাজ্যের কতগুলি জনসংখ্যার ভিত্তিতে বা কিভাবে হবে, এই সব কিছু বিশেষে এই বিষয়ে একদম ডিটেলসে বলা আছে। কোথায়? আমাদের সংবিধান নম্বর 4 হলো। 5 নম্বর অনুচ্ছেদে এবার আমরা যাব। 5 নম্বরে কি বলা আছে? শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস। শিডিউল মানে তফসিলি, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের বিশেষ সংরক্ষণ এবং সেই সমস্ত এলাকা যেখানে তফসিলি জাতিরা বসবাস করেন তাদের বিষয়ে সরকার বিশেষ কিছু নিয়ম কানুন আইন প্রণয়ন করতে পারেন এবং সেই ব্যাপারে বিশেষ করে বলা রয়েছে আমাদের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে, 5th শিডিউল। এরপর দেখবো আমরা 6th শিডিউল অর্থাৎ 6 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে? যেমন আমরা দেখে নিলাম এখন তপশিলি জাতি মানে সমাজে যারা পিছিয়ে পড়া তথাকথিত সংখ্যালঘিষ্ঠ যারা, সেই সমস্ত জাতির কথা। সেই রকমই আমরা এবার জানবো আমাদের গোটা দেশের বিভিন্ন কিছু স্টেট অর্থাৎ রাজ্য রয়েছে যারা অন্যান্য রাজ্যের মতো অত অ্যাডভান্স নয়, অত সুযোগ সুবিধা প্রাপ্ত নয়, অত জনসংখ্যার ভিত্তিতে বা বিভিন্ন ভিত্তিতে নয়। যেমন কে? আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এই 4টি রাজ্যের ব্যাপারে বিশেষ করে, এই 4টি রাজ্য কোথায় অবস্থিত? পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের অবস্থিত এই 4টি রাজ্যের বিশেষ সংরক্ষণের কথা বলা হয়েছে আমাদের সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে হলো। এবার দেখবো আমরা 7 নম্বর অনুচ্ছেদ, 7th শিডিউল। 7th শিডিউলে কি বলা হয়েছে? 7th শিডিউলে বলা হয়েছে যে ভারত যেমন একটি রাজ্য সরকার আছে, ভারতে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার আছে এবং কেন্দ্র সরকার রয়েছে এবং 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি সম্মিলিত। তাহলে ভারতে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি? মানে ভারতে কোনো একটি সরকার নয়, 2টি সরকার থাকবে, রাজ্যে একটি সরকার, কেন্দ্রে একটি সরকার। যদি রাজ্যে একটি সরকার থাকে এবং কেন্দ্রে একটি সরকার থাকে তাহলে 2 সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন তো দরকার, নাহলে কোন অধিকার কোন সরকার ফলাবে সে বিষয়ে একটি মতবিরোধ বা মতবিদ্বেষ দেখা দেবে। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে রাজ্য সরকারও বলতে পারে আমি এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারি বা আমার অধিকার আছে, সেখানে কেন্দ্র সরকারও বলতে পারে। তাই জন্য যাতে কোনো অসুবিধা না হয় সংবিধানের 7 নম্বর শিডিউলে খুব ভালো করেই বলা আছে কোন কোন বিষয়গুলির উপর রাজ্য সরকার তার আইন প্রণয়ন করতে পারে এবং কেন্দ্র সরকার আইন প্রণয়ন করতে পারে কোন বিষয়গুলির উপর, এবং কোন বিষয়গুলির উপর রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়ই সম্মিলিতভাবে আইন প্রণয়ন করতে পারে। সেই সমস্ত বিষয় বলা আছে আমাদের সংবিধানের 7 নম্বর শিডিউল। 8 নম্বর শিডিউল জানা যাক। 8 নম্বর শিডিউলে কি বলা আছে? ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে আইনত ভাষার সম্বন্ধে। আইনত ভাষা কতগুলি? 22টি, আগে ছিল 14টি। সংবিধান যখন রচনা হয় তখন 14টা ভাষা ছিল। তারপর 1967 সালে 21তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিন্ধি ভাষাকে সংবিধানের আইনত ভাষার মধ্যে জোড়া হয়। নেক্সট 1971 সালে কাকে 71তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের মধ্যে আরো 3টি ভাষা নেপালি কঙ্কড়ি মণিপুরি, এই 3টি ভাষাকে জোড়া হয়। ঠিক আছে, 18টা হলো, 14টা একটা 15টা আর এখানে 3টা 18টা। এবং 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে ভারতে আরো 4টি ভাষাকে যোগ করা হয়, বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। এই 4টি ভাষা যোগ করে বর্তমানে ভারতে 22টি ভাষা রয়েছে। এটা হলো কমপ্লিট। নেক্সট আমরা দেখে নেব ভারতের 9 নম্বর অনুচ্ছেদ, 9th শিডিউল। এবার ভারতে যখন প্রথম সংবিধান রচনা হয় তখন তো 9 নম্বর শিডিউল ছিল না, 8টাই তো ছিল। প্রথম ভারত সংবিধান লাগু হয়েছিল কবে বা ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। 1951 সালে প্রথম এই শিডিউল অর্থাৎ 9 নম্বর শিডিউল কার্যকরী হয়। প্রথম শিডিউল, এটি ছিল প্রথম সংবিধান সংশোধন, প্রথম সংবিধান সংশোধন 1951 সালে। এটি 9th শিডিউলে বলা হয়েছিল ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার আইন। মানে এই আইনের মাধ্যমে ভারতে জমিদারি ব্যবস্থা বা জমিদারি যে ব্যবস্থা ছিল সেই প্রথার অবসান ঘটানো হয়, সমাপ্তি ঘটানো হয়
উনিশশো কত সালে 1951 সালে সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রথম সংবিধান সংশোধন করে। ওকে, নেক্সট 10 নম্বর সংবিধানের অনুচ্ছেদ মানে 10th শিডিউল। 10th শিডিউলে কি বলা হয়েছে? 10th শিডিউলে বলা হয়েছে যে ডিটেনশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন, মানে ডিসকোয়ালিফিকেশন মানে কি, আমরা যে ডিসকোয়ালিফিকেশন মানে কাউকে বাতিল করে দেওয়া। কি বাতিল? এটি আসলে এই অনুচ্ছেদটি বলা হয় দল বদলের ব্যাপারে। দল বদল ইন দ্য সেন্স, আমাদের ভারতে বিভিন্ন রকমের রাজনৈতিক পার্টি অর্থাৎ রাজনৈতিক দল রয়েছে। সেই রাজনৈতিক দলের সদস্যরা চাইলেই এক দল থেকে অন্য দলে যেতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সংবিধানে আগে দেখা যেত একটি প্রবলেম হতো, একটি সমস্যা দেখা দিয়েছিল যে কোনো নির্বাচনের পর যদি কোনো দল জেতে এবং সেই দলের সদস্য জেতে, সে জেতার পর যদি অন্য কোনো দলে চলে যায় তাহলে কি হবে? সেই দলটি জিতে যাবে, যে দলটিতে গেল সেই দলটি জিতে যাবে। এইভাবে ক্ষমতাসীন এবং অর্থ থাকা পুঁজিপতি সেই মানুষেরা নিজেদের হাতের মুঠোয় সরকারকে পরিচালনা করতে পারবে। এইভাবে যাতে সরকার, মানে আমাদের সংবিধান এটাও দেখে রেখেছে যাতে সরকার একনায়কতন্ত্র না হয়ে যায় বা কোনো পুঁজিপতির হাতের খেলনা না হয়ে যায়, তাই জন্য দল বদলের আইন এই 10 নম্বর শিডিউলের মাধ্যমে যোগাযোগ করার ফলে বলা হয়েছে যে কেউ এইভাবে জেতার পর, মানে নির্বাচনে জয় লাভের পর তার দল বদল করতে পারবেন না। যুক্তিযুক্ত ব্যাপার। নেক্সট 10 নম্বর হয়ে গেছে। 11 নম্বর শিডিউল মানে 11th শিডিউল। 11th শিডিউলে কি ব্যাপার হয়েছে? বলা হয়েছে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ কি? ভারতের 1993 সালে 72তম সংবিধান 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আনা হয়। ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে। তো পরবর্তীকালে সেগুলো আমরা দেখে নেবো একটা একটা করে। অনেক কিছু রয়েছে তার মধ্যে, এটা আমরা পরে দেখে নেবো অন্যান্য ভিডিওর মাধ্যমে। সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, দেখতে পাবেন। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের ভারতে লাগু হয়েছিল 1993 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। এবং লাস্ট 12th শিডিউলে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি রেগুলেশন, মানে যেমন একটাই বলা হয়েছে পঞ্চায়েতি রাজ, মানে মানে গোটা ভারতবর্ষে যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে সেখানে যেমন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চলবে, সেরকম গোটা ভারতের বিভিন্ন এলাকা রয়েছে যেখানে মিউনিসিপ্যালিটি এরিয়া, পৌরসভা এলাকা, নগর নিগম যাকে বলে, সেই নগর নিগম আইন, মিউনিসিপ্যালিটির বিল বা মিউনিসিপ্যালিটি একটা কারেকশন করা হয় সংবিধানে। এটা কথা হয় 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, যেটি করা হয় 1993 সালে। 1993 সালেই পঞ্চায়েতি রাজ, 1993 সালে মিউনিসিপ্যালিটি। এর ফলে নগরায়ন এর বিভিন্ন আইন কানুনের ব্যাপারে এখানে বলা হয়। তাহলে আমরা কি দেখে নিলাম? আমরা দেখে নিলাম সংবিধানের শুরু থেকে সংবিধানের 12টি, বর্তমানে থাকা 12টি শিডিউলের ব্যাপারে। এখন কি বাকি রয়েছে? সংবিধানের মেন বডি, মেন পার্ট, 22টি পার্ট, আর 22টি পার্টের মধ্যে থাকা 395টা আর্টিকেল। এই সব আমরা জানবো, কারণ এই প্রত্যেকটি জিনিস পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিসের প্রশ্ন আসতে পারে এবং এর মধ্যে বহু গুরুত্বপূর্ণ এমন জিনিস রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, বহু জিনিস রয়েছে যা কিছু আমাদের জীবনে একজন সচেতন নাগরিককে অবশ্যই জানা উচিত। অবশ্যই জানা উচিত সংবিধানের, আমাদের যেহেতু ভারত সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে। তো সব পরবর্তী ভিডিওগুলোর মধ্যে সব কিছু সম্বন্ধে জানানো হবে। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি গ্রো হয় আর অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।